মিহু মুচকি হেসে বলল, করুক না, হবু স্বামীর সাথেই তো করছে। তাছাড়া ওর জায়গায় থাকলে তুইও করতি। প্রেমের শুরুতে মধু, শেষে বিষ, বুঝলি? ও মা তুমি তাই কি করে জানলে কি করেছো? না মিহু আপু, মারিয়ার ভুল মুখ থেকে বুঝিনি। এরকম একটা আমি তো প্রশ্ন শুধু শুনে জিজ্ঞেস করলাম। ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আমি আর প্রেম আপু তোমাকে আকাশ ফুপি পাতাল ডাকছে। তফাৎ। তাছাড়া তোর যে ও, ঘসিটি মার্কা ওটা তো ফুফু সৌরভ ভাইয়া। আমাকে করতে মিহু দেবে আপুর তোর চাপা। মনে হয়? হুম, ও, ওটা তো ক্লাসের সৌরভ ভাইয়া। মেয়েদের থেকে দেখেছি, মিহু আপুর তাই তোকে চাচাতো বললাম। ভাই। কিন্তু তুই তো বুঝলি উল্টো। আরু, তুই আগে না সর। আপু, ভুল আমি বুঝিনি। আগে সাজবো। আমি তো শুধু জিজ্ঞেস করলাম। পরে তুই সাজবি। কথা না বলে তোর তাড়াতাড়ি ইচ্ছা ফুলগুলো হলে দে, সাজ, আরো না কাজ হলে আছে। চলে যা। গোধূলির আমি আগেই আলো সাজবো। ফুরিয়ে আধা নেমে আসছে। আলো ফুরিয়ে ভাইয়া, আধা আমাদের নেমে কয়েকটা এসেছে পিক তুলে দিন ধরণীতে। না। সন্ধ্যা 7টা। গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য সকলে রেডি হচ্ছে। মিহু হলুদ আর গোলাপির কম্বিনেশনে একটা লেহেঙ্গা পরেছে, সাথে ফুলের গহনা। মুখে তেমন সামগ্রী ব্যবহার করেনি। মুখে ক্রিম, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক। এতটুকুতেই মিহুকে অনেক সুন্দর লাগছে। সে রিমি আর তুর্যকে ভিডিও কল করেছে সাজ দেখানোর জন্য, কিন্তু নেট পাচ্ছিল না ঠিক মতো। তাই সে বারান্দায় পায়চারি করছিল। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগলো। তাকিয়ে দেখলো ওটা অমিত। মিহু দ্রুত সরে আসলো। সরি ভাইয়া, আমি দেখিনি। আপনি কখন এখানে আসলেন? মা তো এসেছে, তোকে কিন্তু খুব সুন্দর আর হট লাগছে রে মিহু। বলে একটা হাসি দিয়ে মিহুর দিকে দৃষ্টিতে তাকিয়ে রইল। মিহুর অমিতের কথাটা একদম ভালো লাগলো না। চাউনিটা দেখে তার অস্বস্তি লাগছে। তাই সে বলল, আমি যাই ভাইয়া, মৌমিতা আপুকে সাজাতে হবে। যাওয়ার সময় অমিত মিহুর হাত ধরে ফেল। মিহু হাত ছাড়তে চেষ্টা করছে, কিন্তু পারছে না। আরে তো তারা কিসে, দাঁড়া, তোর সাথে কথা আছে। তখনই ওখানে মারিয়া আসলো। এসে বলল, আপু তোমাকে ফুপি ডাকছে। মিহু দ্রুত হাত ছাড়িয়ে মারিয়ার সাথে সেখান থেকে প্রস্থান করলো। অমিত একটা শয়তানি হাসি দিয়ে পিড়পিড় করে বলল, কতদিন পালাবি সোনা পাখি? আজ না হয় কাল তোকে আমার কাছে আসতেই হবে। কি রে এরিস, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হয়ে গেছে। এসে একটা শুভ্র রঙের পাঞ্জাবি পরেছে আজ। পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে নিচে নামছে। এগিয়ে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? বাহিরে লোকজন সবাই এসে গেছে, তুই গিয়ে দেখ কারো কিছু লাগবে কিনা। আচ্ছা, দেখছি। এদের বাগানটা অনেক বড়। বিভিন্ন লাইটিং এর কারণে খুব সুন্দর লাগছে। এরিসকে পাঞ্জাবিতে দেখতে কাশফি এক দফা ক্রাশ খেলো। সে একটা হলুদ শাড়ি পরেছে। শাড়িটা এমনিতেই সে ঠিক মতো পরেনি, সেটা আবার আরেকটু এলোমেলো করে দিল। পিঠ অনেকটাই উন্মুক্ত। সে আসছে দেখে এরিসেও বুড়ো কুচকালো। এমন পোশাক কেউ পরে? তবু তেমন একটা পাত্তা না দিয়ে গেস্টদের এখানে চলে গেল। গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আর এদিকে মিহু বোম খুঁজতে খুঁজতে নাজেহাল। সে সব জায়গায় খুঁজেই চলেছে, কিন্তু বোমটা এখনো খুঁজে পাচ্ছে না। এদিকে কাউকে বলতেও পারছে না, কারণ সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে। এত সুন্দর একটা অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে ভেবে মিহু কাউকে কিছু বলল না। মিহু নিজেও খুব শকড হয়ে গেছে। কিছুক্ষণ আগে মিহুর কাজিন মহল সবাই খুব আনন্দ করছে। ঈশা একটু পরপর সৌরভের দিকে তাকাচ্ছে। মারিয়াকে সে জিজ্ঞেস করলো, ছেলেটাকে তো আগে কখনো দেখিনি, কে সে? ও, ওটা তো সৌরভ ভাইয়া, মিহু আপুর চাচাতো ভাই। ও আচ্ছা। বিয়ে বাড়ি বলে কথা, নাচ হবে না তা কি করে হয়? আরিয়া আর মারিয়া প্রথমে ডান্স পারফরমেন্স করেছে। যে না মিহুদের পালা, তখনই এলো মিহুর ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করা মাত্রই একটা লোক বলল, মিহু, আপনি আমার কথাগুলো মন দিয়ে শুনুন। বিয়েবাড়িতে বোম আছে, কে রেখেছে, কেন রেখেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু একটা ক্লু দিতে পারবো। আপনার রুম, আপনার মা বাবার রুম, না হয় মামা মামিদের রুমে পেতে পারেন। কিন্তু কথাটা কারো কানে গেলে এর চেয়েও বেশি বিপদ ঘটাতে পারে, তাই আপনিই খুঁজুন। আর হ্যাঁ, বোমটাই সময়সীমা নির্ধারণ করা আছে 2 ঘন্টা। আপনি খুঁজে দ্রুত নীল তারটা কেটে দিন। মিহু কিছু বলতে যাবে, তখনই ফোনটা কেটে দিল। মিহু বাকরুদ্ধ। বিয়ে বাড়িতে বোমকে রাখতে যাবে? এতগুলো মানুষের প্রাণ। মিহু মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। তাকেই বা কেন লোকটি কল করলো? কি করবে বুঝতে পারছে না। কাউকে বলাও যাবে না, কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না। মিহু দ্রুত সেখান থেকে প্রস্থান করে। নিজের রুমে যে সে তন্ন তন্ন করে খুঁজে কিচ্ছুটি খুঁজে পায় না। লোকটির
ক্লে লেক- লোকটির কুলো অনুযায়ী সে সব রুম খুঁজে চলেছে, কিন্তু কোথাও কোনো বোমের আভাস পাচ্ছে না। মিউর পুরো ঘর তল্লাশি করে ঘেমে একাকার হয়ে গেছে। না পেরে একটা চেয়ারে বসে কান্না করতে লাগলো। তখনই মিহুর ফোনে আবার আরেকটা মেসেজ এলো। সরি হার্টবিট, তোমাকে এতক্ষণ কষ্ট দেওয়ার জন্য। বিয়েবাড়িতে কোনো বোম রাখা নেই। কী করব বলো তো? তোমাকে যদি ড্যান্স করতে মানা করতাম, তুমি তা মানতে না, তাই তোমাকে অনুষ্ঠান থেকে দূরে রাখার জন্য এর চেয়ে ভালো বুদ্ধি আর ছিল না। তুমি ড্যান্স করবে আর আমি সেটা কাছে থেকে উপভোগ করতে পারবো না, অন্যরা দেখবে। তা কি করে হয় বলো তো? কজ ইউ উইল বি মাইন অনলি অ্যান্ড ফর এভার। মিহু বাকরুদ্ধ হয়ে যায়। কেউ তাকে এভাবে বোকা বানালো। মরতে মধ্যেই তার মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। এরকম একটা ফাজলামো করায় খুব রাগ হলো তার। সে ওই আননোন নাম্বারটাতে একের পর এক কল দিতে থাকে, কিন্তু কেউ রিসিভ করে না। মিহু অতিরিক্ত রাগে ফুঁসছে। মিহু ফোনটা ফুলরে ছুঁড়ে মেরে পড়ল। খচ্চর বদমাস ইতর লোক, এরকম মজা কেউ করে? একটুর জন্য আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। একবার শুধু তোকে চিনতে পারি তুই কে, তারপর দেখ তোকে কি করি। তোকে দিয়ে তো আমি পাবলিক টয়লেট পরিষ্কার করাবো, অসভ্য লোক। আমার সাথে মশকরা, হাড়ে হাড়ে টের পাইয়ে দিব। ইস, বোম খুঁজতে যেয়ে আমার শরীরের কি অবস্থা হয়েছে। মিউর এবার নিজের শরীরের দিকে তাকিয়ে কান্না পেয়ে গেল। বোম খুঁজতে যেয়ে কত নোংরা জায়গায় হাত দিতে হয়েছে। মিহু দ্রুত কাবার থেকে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। মিহুকে এভাবে রেগে যেতে দেখে একজন লোক বাঁকা হাসলো। কুল বেবি কুল, এখনই রেগে গেলে চলবে? আরও তো অনেক বাকি আছে, সেগুলোর জন্য প্রস্তুত হও হার্টবিট। আই উইল কাম টু ইউ সুন। কি রে এরিস, তোর ফুফাতো বোন তো জোশ, এত সুন্দর একটা মেয়েকে তুই রিজেক্ট করিস? এটাকে তোদের কাছে সুন্দর মনে হচ্ছে? এ তো মেয়ের কাতারেই পড়ে না। বাংলাদেশে থেকেও কী সব পোশাক পরে আছে, আমার তো একে জঙ্গলির মতো লাগে। এসে কথা শুনে তার বন্ধুরা বোকা বনে গেল। একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। তাদের মধ্যে থেকে একজন বলল, এরিস, তুই ঠিক বলেছিস, মেয়েটা ভালো নয়। কেমন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, লজ্জাশরম নেই বোধ হয়। এসে একটা কোকের বোতলে ছিপি খুলে সেটা পান করছে। নীরা স্টেজে উঠে বলল, লিসেন গাইজ, আজ দেওয়ান বাড়ির বড় ছেলে আফসার দেওয়ান প্রত্যয়ের বিয়ে। একটু নাচ গান না হলে কি বিয়ে বাড়ি জমবে? সবই বলল। না। কাশপিও সাথে সাথে বলে উঠল, নিশ্চয়ই হবে। তাই এখন ডান্স পারফরমেন্স করতে প্রত্যয় ভাইয়া মানে স্বয়ং পাত্র নিজেই। সবে অনেক খুশি হলো। ছেলেমেয়েরা করতালি দিয়ে উৎসাহ দিতে লাগলো। এদিকে প্রত্যয় পড়েছে মহা বিপদে। বিবি করে পড়ল, নাচ তবু আমি অসম্ভব, শেষ কবে নেচেছি মনে পড়ছে না। কিভাবে কি নাচবো? মানুষ তো আমাকে হাসাহাসি করবে। নীরা, আমাকে বাদ দে, আমি পাত্র। নিজের বিয়েতে কেউ নিজে নাচে পাগলি? আমার কাজ আছে, গেলাম। কিন্তু নীরা যেতে দিল না। না ভাইয়া, তোমার নাচতেই হবে। আরে ছাড়, আমি নাচতে পাই না, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে তো। কেউ কিছু করবে না, তুমি যেমন পারো তেমনই নাচো। অগত্যা প্রত্যয়কে স্টেজে উঠতেই হলো। মিউজিক অন করলো। প্রত্যয়ের গানের নাচ ফেসবুক স্ক্রল করার সময় দেখেছিল, তাই কোনো রকম সেগুলো মনে করে নাচতে থাকলো। যখন তার আর মনে পড়ছে না, তখন সে উল্টাপাল্টা নাচ শুরু করেছে। একবার এদিকে হাত তুলছে তো আরেকবার ওদিকে। পুরো স্টেজ ঘুরতে লাগলো। প্রত্যয় আর কিভাবে নাচবে বুঝতে না পেরে মেয়েদের মতো কোমর দুলিয়ে শুরু করলো। সঙ্গে সঙ্গে হাসির রোল পড়ে গেল। বড়রা নাচের অনুষ্ঠানের দিকে ছিল না, আর খুব একটা গেস্টও আসেনি, শুধু টিনেজাররাই ছিল। সকলে হেসে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। প্রত্যেকে নীরা দ্রুত স্টেজ থেকে নামিয়ে দিয়ে ঘোষণা করলো, এবার আমাদের মধ্যে অসাধারণ ডান্স পারফরমেন্স করবে কাশফি আপু ও তার ফ্রেন্ডসরা। সকলে আগ্রহ নিয়ে বসে রইল। কাশফি ও তার ফ্রেন্ডসরা এমন পোশাক পরে স্টেজে নাচতে গেল যেন বলিউডের কোনো নায়িকা। একটা হিন্দি গানে তারা নাচতে শুরু করলো। বলিউড স্টাইলে নাচছে বলে কয়েকজন নাক সিটকে সেখান থেকে চলে গেল। আবার কেউ কেউ করতালি দিচ্ছে, কেউ কেউ আবার বলছে গরিবের নোরা ফাতেহি। এসে কয়েকটা বন্ধু স্টেজে উঠে তাদের সাথে নাচা শুরু করলো। এসে বারণ করা সত্ত্বেও শুনল না। এর সম্মুখে কল দিয়ে জিজ্ঞেস করলো, কাজ হয়েছে? জি স্যার। কিন্তু স্যার, এটা কি ঠিক হচ্ছে? তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, যতটুকু বলেছি ততটুকুই করো।
এরিস বাঁকা এসে তার ফোনের স্ক্রিনে থাকা ছবিটার দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে কপালটায় একটা চুমু এঁকে দিল। আই মিস ইউ হার্টবিট। কাশ্মীর ফ্রেন্ডরা ছেলেদের সাথে ক্লোজ হয়ে নাচতে শুরু করলো। কাশফি নাচতে নাচতে উন্মাদ হয়ে একটা ছেলের সাথে গভীর আলিঙ্গন করছে। যখনই কিস করতে যাবে, কাশফির এক বান্ধবী ছেলেটাকে টেনে নিয়ে সে তার সাথে কাপল ডান্স করতে শুরু করলো। কাশফি হুঁশে এলো। তখনই নীরব নাচতে নাচতে কাশফির পেটে জুড়ে একটা চিমটি কেটে সেখান থেকে কেটে পড়ল। নীরব তো বেজায় খুশি, মেয়েটাকে একটু হলেও সাহায্য করতে পেরেছে। এদিকে কাশফি রেগে মেগে মিউজিক অফ করে স্টেজ থেকে সবাইকে নামিয়ে দিয়ে চলে গেল। কিরে, বরপক্ষ তো চলে আসবে, তোদের আর কতক্ষণ লাগবে রেডি হতে? ছোট মা আর কিছুক্ষণের মধ্যেই আসছি, তুমি যাও। মিহু বলল। শ্যামলী বেগম আহাপরও বলেন। নিতু, তুই ময়শ্চারাইজার লাগাইছিস? শ্যামলী বেগমের কথা শুনে সকলে হেসে দিলেন। নিতু হাসতে হাসতে বলল, মা, ওটা ময়শ্চারাইজার না, ময়শ্চারাইজার। ওই হলো একই কথা। শোন, সেজে গুজে সকলেই তাড়াতাড়ি নিচে আয়। শ্যামলী বেগম চলে গেলেন। নিতু সাজতে সাজতে বলল, উফ, শান্তি মতো সাজতেও দিবে না এরা। একবার বড় মা আসে তো আর একবার আমার মা। আজ কি তো সাজবো। মিহু অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে। মিহু আজ পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা পরেছে। সে ভারী মেকআপ পছন্দ করে না বলে সাজতে বেশি সময় ব্যয় করতে হয়নি। মমিতাকে সাজাতে পার্লার থেকে দুজন মেয়ে এসেছে। আরিয়া আর মারিয়া তাদের কাছে সাজবে বলে বায়না করলো। মারু, তুই সর, আমি আগে সাজবো। আরু, তুই আগে সর, আমি আগে সাজবো, পরে তুই সাজবি। তুই সবসময় এমন করিস কেন? সর এখান থেকে। আমি আগে এসেছি, আমি আগে সাজবো। তোর ইচ্ছে হলে সাজ, না হলে চলে যা, আমি আগেই সাজবো। দুজনে ঝগড়া করতে করতে এক পর্যায়ে দুজনের চুল ধরে টানাটানি শুরু করে দিল। একজন আরেকজনের জামা কাপড় ধরে টানছে। পার্লারের মেয়েগুলো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। একজন না পেরেই বলল, মমিতা আপুর সাজানো প্রায় শেষ, তোমরা বসো, আমরা দুজন তোমাদের দুজনকে একসাথে সাজাবো। এবার খুশি? দুজনেই মাথা নাড়ল যে তারা খুশি। ঈশা তো তেমন একটা ভারী মেকআপ পছন্দ করে না, তাই মিহুর কাছে সাজতে বসেছে। সাজানো শেষে ঈশা আয়নাতে নিজের মুখটা দেখে বলল, বাহ মিহু, তুমি তো খুব সুন্দর সাজো। থ্যাংক ইউ মিহু। ধন্যবাদ দিতে হবে না, তুমি তো আমার সমবয়সী। তুমিও খুব সুন্দর মেহেদি পরাতে পারো। কাল রাতে আমাকে কি সুন্দর মেহেদি পরিয়ে দিলে। দুজনেই মুচকি হাসলো। তখনই আফরোজা বেগম রুমে ঢুকলেন। দেখি তো আমার মেয়েটা কেমন লাগছে। মমিতার মুখের দিকে তাকিয়ে বলেন, বাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে। একটু মন খারাপের ভান করে আফরোজা বেগমের কাছে গিয়ে বলল, আর আমাকে সুন্দর লাগছে না মামুনি? না, তোকে তো সুন্দর লাগছে না, একদম পরীর মতো লাগছে। কারো নজর না লাগুক আমার মেয়েরগুলোর উপর। সকলেই মুচকি হাসলো। তখনই শায়র এসে বলল, বরপক্ষ প্রায় এসে গেছে মামনি, আর 5 মিনিট লাগবে বলল। আফরোজা বেগম দ্রুত পরিস্থান করলেন। আরিয়া আর মারিয়া শায়রের সাথে নিচে চলে গেল। ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো মিহু গোছাচ্ছে। তখনই মিহুর ফোনে একটা মেসেজ আসলো। খবরদার, ভুলেও আপনি বিয়ের গেটের আশেপাশে আসবেন না ম্যাডাম। এটা দেখে মিহুর রাগ হলো। কে তাকে এরকম মেসেজে বারবার হুমকি দিচ্ছে। বিবি করে বলল, না, আমি আর মানবো না, আমি গেট আটকাতে যাইব। ঈশা শাড়ির কুচি ধরে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তখনই সৌবের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে সব ঈশাকে ধরে নিল। আশঙ্কিক এমন একটা ঘটনার সম্মুখীন হয়ে দুজনেই হকচকিয়ে উঠল। ঈশা তার কোমরে সৌরভের স্পর্শ পেয়ে শিউরে উঠল। সৌভ তার হাত এখনো ঈশার কোমরে বুঝতে পেয়ে সে দ্রুত হাত সরিয়ে নিল। ঈশা লজ্জায় মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। সৌরভ বিরক্তিতে কপাল কুঁচকে বলল, এরপর থেকে হাঁটার সময় চোখ সামনে রেখে হাঁটবেন, যার তার গায়ে ঢলে পড়বেন না। সৌরভের কথা শুনে ঈশার সব লজ্জা উবে গেল। আমি কি ইচ্ছে করে আপনার শরীরে ঢলে পড়েছি? একদম বাজে কথা বলবেন না। নিহাত শাড়ি সামলাতে পারি না বলে নিচ দিক দিয়ে চেয়ে আসছিলাম যেন না হোঁচট খাই, তাই দেখতে পাইনি আপনাকে। তো যে জিনিস সামলাতে পারেন না পরেন কেন? আমার ইচ্ছে যেটা খুশি সেটা পরবো, তাতে আপনার সমস্যাটা কি? আপনি শাড়ি পরেন বা নাইটি পরেন, আমার কোনো সমস্যা নেই। দয়া করে আমার কাছে আসবেন না, তাহলেই হবে বলে চলে গেল। সৌরভের লাগাম ছাড়া কথায় ঈশার চোখ বড় বড় হয়ে গেল। বিড়বিড় করে বলল,
অসভ্য অভদ্র লোক একটা, মেয়েদের সাথে কথা বলাটুকু শিখেনি আজব। একটু পর প্রত্যয়ীদের গাড়ি এসে থামলো খান বাড়ির সামনে। বরপক্ষকে কনপক্ষরা গেটে বিভিন্ন ধাঁধা জিজ্ঞেস করছে। এরিস গাড়িতে বসে ফোন স্ক্রল করছে, মাঝে মাঝে বাহিরে তাকিয়ে অনাকাঙ্ক্ষিত মুখটি খুঁজছে। এসে চোখ হঠাৎ এক রমণীতে আটকে যায়। অস্পষ্ট স্বরে বলল, মাশাআল্লাহ, এত সুন্দর কোনো রমণী হতে পারে? ঠিক যেন বাটারফ্লাই। রমণীর এই রূপ দেখে আমার হার্ট অ্যাটাক হবে মনে হচ্ছে। পর মুহূর্তেই কিছুটা মনে করে এরিসের জল শক্ত হয়ে গেল, চোখ মুখ কাঠিন্য রূপ ধারণ করলো। মিশু, যা তো মা, মৌমিতাকে বিয়ের আসরে নিয়ে আয়। যাচ্ছি মামনি। খুবই জাঁকজমকভাবে মেহমানদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। মিউ উপরে যাচ্ছে মৌমিতাকে আনতে। মৌমিতার কাছে এখন এসে বসে আছে। সকলে নিচে অবস্থান করে, সব রুম ফাঁকা। মিউ হঠাৎ করে শুনতে পেল পেছনে তাকে কেউ ডাকছে। ডান দিকে মৌমিতার রুম আর আওয়াজটা পাচ্ছে বাম দিকের করিডোরের শেষ মাথা থেকে। কণ্ঠটা পুরুষের নাকি মহিলার সেটা সে অনুধাবন করতে পারছে না, তবে হয়তো কেউ জরুরি কাজে ডাকছে। তাই মিহু ঈশাকে ডেকে বলল, ঈশা, তুমি মৌমিতা আপুকে একটু নিচে নিয়ে যাও, আমাকে কে যেন ডাকছে, দেখে আসি। এই বলে মিহু ওইদিকে যাচ্ছিল। দুটো রুম পার হতে কেউ একজন মিহুর হাত ধরে হ্যাচকা টান দিয়ে ঘরের ভিতর নিয়ে আসলো। আশঙ্কিক কেউ এভাবে টান দেওয়ায় মিহু হকচকিয়ে উঠল। মিহু সোজা লোকটার বুকে গিয়ে পড়ল। লোকটাকে একটু চেনা চেনা লাগছিল মিহুর কাছে, কিন্তু ঘরটার আলোর ছিটে ফোটাও ছিল না, তাই অন্ধকারের মাঝে মুখটা দেখতে পেল না মিহু। কিন্তু বুকে লেপ্টে থাকে বুঝতে পারল কোনো এক সুঠামদেহী পুরুষ। মিহু দ্রুত লোকটা থেকে সরে গিয়ে দৌড় দিতে চাইল, কিন্তু লোকটা মিহুর হাত ধরে তাকে দেওয়ালে চেপে ধরল। মিহুর মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কি হচ্ছে এইসব তার সাথে? কেনই বা হচ্ছে? সে চিৎকার দিবে, ঠিক সেই সময় লোকটা তার মুখ চেপে ধরল। প্রচণ্ড ভয়ে সে ঘামছে, হাত পা ক্রমশ অবশ হয়ে আসছে মিহুর। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে একটা শুকনো ঢোক গিল। লোকটার বক্ষে সর্বশক্তি দিয়ে মিহুর ধাক্কা দিয়ে সরাতে চাচ্ছে, কিন্তু লোকটার শক্তির কাছে কিছুতেই পেরে উঠছে না, বরং লোকটা যেন বিরক্ত হচ্ছে। লোকটা মিহুর কানের কাছে চুলগুলো সরিয়ে কোমল কণ্ঠে বলল, হুশ, বেশি নড়চড় করো না মেরিজান, একদম শান্ত থাকবে। মাছের মতো ছটফট করো কেন বলো তো? আই ডোন্ট লাইক দিস। এখানে কেউ আসবে না, আর যদি আসেও এইভাবে আমাদের দেখে কি ভাববে বলো তো? লোকটা একটু বাঁকা হাসলো। মিহুর মুখ থেকে হাতটা সরল। সারা ঘর পিন পতন নীরবতায় ছেয়ে গেছে। কারোর মুখে কোনো আওয়াজ নেই, শুধু ভেসে আসছে দুজন নরনারীর নিঃশ্বাসের শব্দ। মিহুর ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে। মিহুর চোখ বেয়ে পড়ছে নোনা জল। ব্যক্তিটি ধীরে ধীরে মিহুর ওষ্ঠের দিকে এগিয়ে আসছে, সাথে মিহুর গালে হাত দিয়ে স্লাইড করছে। মিহু চোখ খিচে বন্ধ করে নিল। হঠাৎ লোকটি মিহুর থেকে সরে গেল। মৃদু কণ্ঠে বলল, এইটুকুতেই এভাবে কাঁপাকাঁপি করছো? এখনও তো কিছু করিনি মেরিজান, একটা চুমুও তো খেতে পারলাম না। মিহু চোখ খুলে এক ঝটকায় লোকটাকে সরিয়ে অসভ্য লোক বলে দ্রুত দৌড় দিল। লোকটি মৃদু হেসে বিপি করে বলল, হার্টবিট, খুব শীঘ্রই তোমার সাথে আমার সামনাসামনি দেখা হবে, আর লুকোচুরি নয়। তবে কিভাবে দেখা হবে, কেন হবে, সেটা সিক্রেট। সেদিন কি কি হবে তুমি ভাবতেও পারবে না মেরিজান। ইউ ক্যান্ট ইমাজিন। খুব দ্রুত এক নতুন প্রণয়ের সূচনা করব। আই ওয়ান্ট ইউ। মিহু হুড়মুড়িয়ে তার কাজিন মহলদের কাছে এসে দাঁড়ালো। সে হাঁপাতে লাগলো। আরও এক গ্লাস পানি দে তো। দিচ্ছি আপু। মিহু এক নিঃশ্বাসে সবটা পানি শেষ করলো। সকলে তার মুখের দিকে তাকিয়ে আছে আর একের পর এক প্রশ্ন করছে, কোথায় ছিল এতক্ষণ? এভাবে হাঁপাচ্ছে কেন? কি হয়েছে? বিলাবিলা। মিহু স্থির হয়ে ঘটনাটা বলতে চাচ্ছিল, কিন্তু সে থেমে গেল। না না না, এরকম একটা ঘটনা সকলকে কিভাবে বলবো? লোকজন তো আমাকেই খারাপ ভাববে, কি থেকে কি বানিয়ে ফেলে বলা তো যায় না। আমাকে কাউকে বললে চলবে না। তারপর মিহু এটা ওটা বুঝিয়ে কেটে পড়ল। ড্রয়িং রুমে কাশফি ও তার ফ্রেন্ডরা বসে আছে। কাশফি ফোন স্ক্রল করছে। হঠাৎ তার দৃষ্টি এরিসের দিকে গেল। এরিস কিছু গেস্টদের সাথে নিয়ে আলাপ আলোচনা করছে আর মৃদু হাসছে। কিছুক্ষণ পর এরিস
ইনান খানের সাথে কিছুক্ষণ গল্প করে ওনাকে নিজের রুমের দিকে এগিয়ে দিয়ে আসলো। বুড়ো লোক এতক্ষণ অনুষ্ঠানের থেকে হাঁপিয়ে গেছেন। এরিস একটা চেয়ারে বসে একটা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাশফি এরিসের দৃষ্টি অনুসরণ করে দেখল সে মিহুর দিকে তাকিয়ে আছে। কাশফির গা চলে গেল। সম্মত দেখে এরিসের কাছে গিয়ে বলল, স্যার মেয়েটা কিন্তু সত্যি অনেক সুন্দর, ম্যাডাম হিসেবে কিন্তু দারুণ মানাবে। এরিস কপট দৃষ্টিতে সাম্যর দিকে তাকালো। সাথে সাথে সাম্য সরে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এরিস বলল, তুমি কি ভুলে গেছো আমি কে? এখন যাও, আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। সাম্য কোল্ড ড্রিঙ্কস আনতে যায়। কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে আস্তে আস্তে বিপি করে বলে, অল্পের জন্য বেঁচে গেলাম। ভুল জায়গায় সঠিক কথা বলার অভ্যেসটা আমার যত দ্রুত যাবে ততই মঙ্গল। কবে যে আমার এত সাবেক নাকখানায় আবার ব্যান্ডেজ ঝুলে যায় এই চিন্তায় আছি। এসব চিন্তা করতে করতে আসছিল, তখনই আশঙ্কিক কারোর সাথে ধাক্কা লেগে গেল। কোল্ড ড্রিঙ্কসটা সবটা নিতুর লেহেঙ্গায়। নিতু বেজায় চটে যায়। নিতুর লেহেঙ্গাটা হাত ধরে একটু উঁচু করে দৌড়ে বলতে থাকে, মানছি বিয়ে বাড়িতে সুন্দরী মেয়ের অভাব নেই, তাই বলে চোখ সামলিয়ে হাঁটাচলা করবেন না। চোখ দুটো ওই দিকেই রাখবেন যখন হাঁটা চলার কি প্রয়োজন। এক জায়গায় স্থির হয়ে তারপর দেখেন। সরি বলতে চাচ্ছিল, তখনই নিতুর কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। সে কখন মেয়েদের দেখছিল। ক্যাবলা মার্কা ফেস করে নিতুর দিকে তাকালো, বলল, আপনার দেখছি চশমায় ঠিকঠাক পাওয়ার নেই। আপনার চেনা জানা একটা ভালো ডাক্তার আছে? নিতু তার চোখের চশমাটা খুলতে খুলতে বলল, একদম বাজে কথা বলবেন না। আমার চোখের পাওয়া ঠিকই আছে, মাথা ব্যথার জন্য দিয়েছিলাম। আর ড্রিঙ্কস ফেলে আমার ড্রেসটাই নষ্ট করলেন আপনি। তাহলে চোখের সমস্যাটা কার? আমার চেনা জানা একটা ভালো ডক্টর আছে, আপনি বললে কাল আপনাকে নিয়ে যেতে পারি। সব মানলাম, কিন্তু আমি এখন মেয়েদের দেখছিলাম, এটা কি বলেন? একটু দূর থেকে এদের এতক্ষণ ধরে ঝগড়া করতে দেখে মিহু আর এরিস এগিয়ে আসলো। সঙ্গে সঙ্গে দুজনের চোকাচুকি হয়ে গেল। না চাইতো মিহুর ঠোঁটে কোণে মৃদু হাসির দেখা মিলল। তারপর নিতুকে মিহু আর এরিস সাম্যকে সেখান থেকে নিয়ে গেল। স্যার আমার কথাটুকু শুনেন, আমি কিছু করিনি। না না, তুমি কিছু করতেই পারো না। তুমি নিজে ভিজে বিড়াল, সরি তুমি তো ভিজে মুরগি। সাম্য চুপ হয়ে গেল। তাকে এহেন অপমান আর কোনো কথা বলল না সে। অবশেষে বিয়ে পড়ানো হলো। এখন বিদায়ের পালা। প্রতিটা মেয়েকেই এই কঠিন সময়টার মুখোমুখি হতে হয়। 3টি শব্দের মাধ্যমে জুড়ে দেওয়া হয় এক অটুট বন্ধন। কোনো মেয়ে বাবার বাড়িতে আজীবন থাকে না। এক নতুন অধ্যায়ের সূচনা হয়। আটকা পড়ে এক পবিত্র মায়া ডোরে। মিহু রুমে ঢুকতেই অতিরিক্ত গরম লাগে। ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। নিতু অন্যদিক ফিরে বসে নিজের ব্যাগ গোছাচ্ছে বলে মিহুকে খেয়াল করেনি। কাল সকালে তারা বাড়ি চলে যাবে। দেওয়ান বাড়ি থেকে শের বাড়ির দূর তো 10 মিনিটে। তাই তারা বাড়িতে ব্যাগপত্র রেখে তারপর বৌভাতে যাবে। নিতু হঠাৎ পেছনে কারোর উপস্থিতি উপলব্ধ করলো। তাকিয়ে দেখে আসিফ নামের ছেলেটি ভিতরে ঢুকে দরজা লাগাচ্ছে। নিতু প্রথম থেকে খেয়াল করেছে লোকটি তার দিকে কুনজরে তাকায়। এখন আবার রুমে এসে গেছে। নিতু খুব ভয় পেয়ে গেল। আশঙ্কিক এরকম পরিস্থিতিতে কি করবে ভেবে না পেয়ে ভরকে যায় সে। একটু কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এই ঘর কি করছেন? যান এখান থেকে। আসিফ একটা বিদঘুটে হাসি দিয়ে নিতুর দিকে এগিয়ে আসতে লাগলো। নিতু পিছাতে পিছাতে বলল, এই আপনি আমার দিকে আসছেন কেন? সরে যান বলছি। সরে না গেলে কি করবে সোনা পাখি? তোকে আমার মনে ধরেছে, তাই এক রাতের জন্য আমার তোকে চাই। নিতুর ঘৃণায় মনটা পিছিয়ে গেল। ঈশান মতো একটা মেয়ের এরকম একটা ভাই। নিতু দ্রুত দরজার কাছে যাচ্ছিল, তখনই আসিফ তার হাতটা ধরে নেয়। বুঝেছি, সোজা কথায় কাজ হবে না। তোকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। একটা শয়তানি হাসি দিল। নিতু অনেক চেষ্টা করছে আসিফের কাছ থেকে ছাড়া পেতে, কিন্তু কিছুতেই পারছে না। নিতু চেঁচাতে লাগলো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। মিহু আপু, কোথায় তুমি? আসিফ দ্রুত নিতুর মুখটা হাত দিয়ে চেপে ধরে। নিতু না পেয়ে আসিফের 2 গালে খামচে ধরে, কিন্তু এতে কোনো লাভ হয় না, বরং আসিফ বেজায় চটে যায়। নিতুকে টেনে হিসড়ে বিছানে নিয়ে ছুঁড়ে মেরে আসিফ শার্ট খুলতে থাকে। নিতু হাতের কাছে যা পাচ্ছে সব ছুঁড়ে মারছে, কিন্তু এতেও রক্ষা পেল না। আসিফ ঝাঁপিয়ে পড়ে জোর জবরদস্তি করতে থাকে। ঠিক সেই মুহূর্তে মিহু ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে। মিহু এই অবস্থা দেখে একটা মৃদু চিৎকার দেয়। আসিফ দ্রুত নিতুর থেকে সরে যায়। নিতু দৌড়ে এসে মিহুকে জড়িয়ে ধরে কেঁদে দেয়।
অমিত মিহুর কাছেই আসছিল, কিন্তু মিহুর রুম থেকে চিৎকার শুনে সে দ্রুত দরজা ধাক্কাতে থাকে আর চেঁচাতে থাকে। বাড়ির লোক সকলেই নিচে তখনও, তাই আর কেউ শুনতে পায়নি। মিহু হাতের কাছে একটা ফুলদানি ছুঁড়ে মারে আসিফের মাথায়। নিতু কন্দনরত অবস্থায় দ্রুত দরজাটা খুলে দেয়। অমিত ভিতরে প্রবেশ করতেই মিহু বলে উঠল, আমি আর এক মুহূর্ত থাকবো না অমিত ভাই। আপনার ভাইকে জিজ্ঞেস এই রুমে এসে কি করতে চাচ্ছিল। এত নীচ মন মানসিকতা, ছি! আমার বলতেও ঘৃণা লাগছে। মানুষ রূপী কোনো জানোয়ার মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। একটুর জন্য শেহের বংশের এক নারীর সম্মান শেষ হয়ে যেত, সাথে একটা প্রাণ। বলে মিহু নিতুকে ধরে কেঁদে দিল। অমিত আসিফের শার্ট মাটিতে দেখে ভেবে নেয় মিহুর সাথে খারাপ কিছু করতে এসেছিল। সঙ্গে সঙ্গে মেজাজ বিগড়ে যায় তার। এলো পাথারিভাবে মারতে থাকে আসিফকে। মিহু নিতুকে নিয়ে দাঁড়িয়ে আছে। নিতু এখনো কেঁদে যাচ্ছে। ভাইয়া, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আর করব না। আমার ঘরের মেয়েদের দিকে নজর দেওয়া একদম ঠিক হয়নি। আমি নিতুর কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ছেড়ে দাও আমাকে। সঙ্গে সঙ্গে অমিত ছেড়ে দেয়। তার মানে নিতুর সাথে কিছু করতে এসেছিল। মিহু বলল, অমিত ভাই ছেড়ে দেন, আমরা এক্ষুনি চলে যাব এই বাড়ি থেকে। অমিত দ্রুত আসিফকে মাপ চাইতে বলে। আসিফ নিতুর কাছে হাত জোর করে বলে, নিতু, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার দিকে কখনো কুনজরে তাকাবো না, নিজের বোনের মতন দেখবো। নিতু নাক ছিটকায়, এখন অজরে কেঁদে যাচ্ছে। মিহু সিদ্ধান্ত নেয় এখনই সবাইকে বলে একে কঠিন শাস্তি দেবে, কিন্তু অমিতেতে বিপত্তি বাঁধে। কারণ সে চায় না দু পরিবারের সম্পর্ক নষ্ট হোক, তাহলে সে মিহুকে পাবে না। সেই কারণে মিহুকে বোঝায়, দেখ মিহু, যা হয়েছে না হয়েছে, প্লিজ কাউকে বলিস না। আমি একে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিব, তবুও কাউকে বলিস না। সবাই জানাজানি হলে এতে নিতুর ক্ষতি হবে, সমাজ তাকে ভালো চোখে দেখবে না। একবার কলঙ্ক লেগে গেলে কিন্তু সারা জীবন সেটা বয়ে বেড়াতে হবে। আসিফের কিন্তু এতে কোনো ক্ষতি হবে না, ভালো করে ভেবে দেখ মিহু। মিহু থেমে গেল। আসলেই তো, সমাজের দৃষ্টিভঙ্গি এক এক মানুষের এক এক রকম। কেউ করুণা করবে তো কেউ উপহাস। এই সমাজের দৃষ্টিভঙ্গি এক্ষুনি সম্পূর্ণ বদলায়নি। মিহু সিদ্ধান্ত নিল, কাউকে জানাবো না, কিন্তু আমরা এখানে আর থাকবো না। নিতুকে নিয়ে চলে যাব নিজের বাড়িতে। অমিত ভাই, আপনি আসিফের শাস্তি কঠিন থেকে কঠিনতর ভাবে দেবেন, যেন কখনো আর আমাদের সামনে মুখ দেখাতে না পারে। অগত্যা ড্রয়িং রুমে বসে আলোচনা করছে। মহিলা সব কিছু পরিষ্কার করছে। মিহু আর নিতু হাতে ব্যাগ নিয়ে তাদের সামনে গিয়ে বলল, বাবা, আমি আর নিতু বাড়ি চলে যাচ্ছি। আমার আর্ট প্র্যাকটিসে ব্যাঘাত ঘটছে, কাল তোমরা চলে আসো। মিহুর মা বলল, এটা কি বলছিস? কাল সকালেই তো চলে যাবে, আর রাত থেকে যা, সবাই একই সাথে যাব। না মা, আজ রাত তোমরা থেকে এসো। আমি আর নিতু চলে যাচ্ছি। পরশু কলেজে একটা বিষয়ের সাপ্তাহিক পরীক্ষা আছে, আর পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, একদিনে পড়ে দিতে পারবো না। তাই তোমরা থাকো, আমরা যাচ্ছি। মিহুর নানা ভাই বলল, আর এক রাত থেকে গেলে পারতিস? কি এমন হতো বলতো? আবার কবে আসবি নানু ভাই? মিহু দেখলো তার নানা ভাই লাঠিতে ভর্তি এদিকে আসছে। মিহু দ্রুত তার নানা ভাইকে জড়িয়ে ধরে বলল, আসবো নানা ভাই, আর একবার এসে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। পরে অনেক দিন আমরা মজা করব, কিন্তু আজ আর থাকতে পারছি না। ইনান খান তবু থেকে যেতে বলেছিলেন। মিহুর মামা মামিরাও অনেক বলে, কিন্তু মিহু বিভিন্ন অজুহাত দিয়ে চলে যেতে থাকে। সৌরভ তাদের সাথে বাড়ি যাবে বলল। দুটো মেয়েকে একা ছেড়ে দেয় কি করে? তখনই শায়রও বলল। তারপর চারজনই চলে গেল। শায়র চলে যাওয়াতে আরিয়ার মন খারাপ হলো। রাত 9টা বাজে। মিহু কিচেনে সবার জন্য টুকটাক কিছু একটা রান্না করছে। নিতু সেই যে শাওয়ার নিতে গেছে, আর বের হওয়ার নাম নেই। মিহু সবাইকে ডাকতে লাগলো। তৎক্ষণাৎ মনে পড়ল, নিতু এতক্ষণ রুমে কি করছে? কোনো অঘটন ঘটে গেল না তো? মিহু দ্রুত নিতুর রুমে গিয়ে দেখে নিতু বেলকনিতে বসে ফুপিয়ে কাঁদছে। নতুন এক প্রভাতের সূচনা হয়েছে ধরণীতে। পরিষ্কার আকাশ রৌদ্র উজ্জ্বল দিনের আগাম বার্তা প্রদান করছে। সকালের মিষ্টি আবহাওয়ায় এক চিলতে রোদ জানালার কাজ ভেদ করে এরিসের চোখে মুখে উপচে পড়ছে। এরিস অন্যদিকে ফিরে ব্ল্যাঙ্কেট মুড়িতে আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুমু ঘুমু চোখেই ব্যাক সাইড থেকে ফোনটা হাতে নিল।
ঘুম জড়ানো চোখে লক খুলে গ্যালারি থেকে একটা ছবি স্ক্রিনে ভাসলো। নিত্যদিনের কাজ এটা তার। সে ঘুম থেকে উঠে তার মনের গহীনে লুকায়িত প্রিয় দর্শনীর মুখখানা দর্শন করে। কিছুক্ষণ ছবিটা দেখে এরিস মৃদু হাসে। ছবিটার দিকে দৃষ্টি রেখে শুধালো, আজ মিহু তাদের বাড়িতে আসবে। ভাবতে এরিসের মুখ হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। তারপর কাবার্ড থেকে পোশাক নিয়ে শাওরে চলে যায়। আজ প্রত্যয় আর মৌমিতার বউ ভাত। মৌমিতা সকাল সকাল উঠে সবার জন্য চা বানিয়েছে। তবে এই বাড়িতে যেহেতু তার আজ প্রথম দিন, তাই রোশনারা বেগম তার কিছু করতে দেননি। মৌমিতা সবাইকে চা দিয়ে উপরে যাচ্ছিল, তখনই সিঁড়িতে কৈলাসের সঙ্গে দেখা। মৌমিতা মাথার ঘোমটাটা টেনে চলে যেতে চাচ্ছিল, কিন্তু কৈলাস পথ আটকে দাঁড়ায়। কেমন আছেন ভাবি? আমি প্রত্যয়ের ফুফাতো ভাই। মৌমিতা আন্তরিকতা বজায় রাখতে মৃদু হেসে জবাব দিল, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছি। নাস্তা করেছেন? হ্যাঁ ভাইয়া, করেছি। আমি প্রত্যয়ের কিছুদিনের ছোট, এত লজ্জা পেতে হবে না আমার সামনে। লজ্জা পাওয়ার কি আছে? তা ভাবি, রাত কেমন কাটলো? বলে শয়তানি হাসি বলল কৈলাস। এরকম একটা প্রশ্নের জন্য মৌমিতা মোটো প্রস্তুত ছিল না। সে ইতস্তত বোধ করতে লাগলো। কি বলবে, কি রিয়াক্ট করবে বুঝে উঠতে পারছে না। প্রথমবার পরিচয় হওয়াতে কেউ এরকম প্রশ্ন করতে পারে, মৌমিতার ধারণা ছিল না। এরিস করিডোরে এসে দেখি মৌমিতা আর কৈলাস কথা বলছে। তবে মৌমিতাকে অস্বস্তি বোধ করতে দেখে এরিস বুঝতে পারল কৈলাস বাজি কিছু বলেছে। দ্রুত এরিস সেখানে চলে এসে, ভাবি আপনি উপরে যান, ভাইয়া হয়তো খুঁজছে। মৌমিতা মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। মনে মনে এরিসকে ধন্যবাদ দিতে ভুলল না সে। কৈলাস আর এরিসের মধ্যে সম্পর্কটা সাপ নেউলের মতো, একজন আরেকজনের কাজে ব্যাঘাত সৃষ্টি করে পৈশাচিক আনন্দ পায়। এরিস কৈলাসের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। কৈলাসের মুখটা চুপসে গেল। ডোন্ট ক্রস ইওর লিমিট। আমার ভিতরের প্রমত্ত রূপটা এখন তোকে দেখাতে চাচ্ছি না। কৈলাস ক্ষিপ্ত মেজাজে বলল, সময়টা সময় দেখা যাবে। আমি কতটা প্রশ্ন তো ধারণাও নেই। তুই আমার কিছু করতে পারবি না, কজ আই নো ইউর উইকনেস। বলে একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। এরিস গভীর ক্রোধে ফুঁসছে, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। তবু উগ্র মেজাজটা শীতল রাখার চেষ্টা করতে লাগলো। আমার টক্সিকনেস কতটা ভয়ঙ্কর সেটা তুই অনুধাবন করতে পারছিস না। আমার দুর্বলতার দিকে যেই হস্তক্ষেপ করবে সে প্রাণে বাঁচতে পারে, কিন্তু শরীরের কোনো একটা অঙ্গ থাকবে না। এরিস বরাবরের মতো কানে হেডফোন গুঁজে ল্যাপটপে কাজ করছে। সকাল সকাল এক কাপ ব্ল্যাক কফি হলে কাজটা পরিপক্ক হবে। যেইভাবে সেই কাজ। সঙ্গে সঙ্গে রোশনারা বেগমকে ডেকে বলেন, মা, আমাকে এক কাপ ব্ল্যাক কফি দিয়ে যাও। দাঁড়া, আনছি। সকালে ঠান্ডা শীতল আবহাওয়া উপভোগ করতেই মিহু ছাদে গিয়েছিল। দুদিনে বাড়িতে ছিল না, এতেই মনে হচ্ছে গাছগুলো এখনই প্রাণ ত্যাগ করবে। মিহু গাছে করে ভালো মতো পানি দিয়ে পরিচর্যা করে নিচে এসে সোজা রান্নাঘরে ঢুকলো। সেখানে নিতু আগে থেকে রুটি বেলছে। মিহু একটা হাসি দিয়ে সবজি কাটা শুরু করলো। সায়র ফোনে গেমস খেলছে আর তাড়া দিচ্ছে যেন তাড়াতাড়ি রান্না করে। সব সোফায় বসে ফোনে স্ক্রল করছে। টি টেবিল থেকে গ্লাসের উপর আচ্ছাদনটা সরিয়ে পানিটুকু পান করলো। হঠাৎ ঈশার আইডিটা সামনে আসলো। নীল রঙের শাড়ি পরা ছবিটাতে তার আঁখি যুগল নিবদ্ধ। তারপর ফোনটা রেখে অফিসে কিছু ফাইল হাতে নিয়ে সেখানে মনোনিবেশ করলো। কোথায় আমার মেয়েরা? সকাল সকাল চলে এলাম আমার মেয়েদের রান্না খেতে। আশরাফ শের হাসি হাসি মুখ করে বললেন, হাত থেকে ব্যাগটা কাউচের উপর রাখলেন। তাহিয়া বেগম আর শ্যামলী বেগম মাত্রই ঘরে প্রবেশ করেছে। নিজের সন্তানরা বাড়িতে কি খাচ্ছে, কি রান্না করছে, এই চিন্তা করে খুব সকালে তাড়া দিয়ে চলে এলেন। শ্যামলী বেগম রান্নাঘরের দরজায় গিয়ে শুধালেন, আমার মেয়েরা অনেক করেছো রান্না, এবার সরো, আমাদেরও করতে দাও। আহারে, মেয়ে দুটো ঘেমে একাকার হয়ে গেছে। মিহু আর নিতু মুচকি হেসে বলল, তোমরা টেবিলে যাও, আমাদের রান্না শেষ, খাবারগুলো নিয়ে আসছি। আশরাফ শের আর আফজাল শের সবার আগে টেবিলে এসে বসেছিলেন নিজেদের মেয়েদের রান্না খাবেন বলে। মিহু আর নিতু সবাইকে সার্ভ করছে। মেনুতে আছে রুটি, সবজি, ফ্রেঞ্চ ফ্রাই আর পায়েস।
দুজনে মিলে এর থেকে বেশি কিছু বানাতে পারেনি। পায়েসটুকু বানিয়েছে ইউটিউব দেখে। সকলে খেয়ে খুব সুনাম করে। আশরাফ শের বলেন, দেখেছিস আফজাল, আমাদের মেয়েরা কত গুণী, কি সুন্দর রান্না করতে পারে। সকলেই হাস্যোজ্জ্বল মুখে রেডি হতে যায় বৌভাতে যাবে বলে। মিহু গাড়ি থেকে নামতে দেখা মিলল এক শুভ্র রঙা পাঞ্জাবি পরিহিত সুদর্শন পুরুষের। লোকটিকে মিহু অনেকবার দেখেছে, তবে আজ একটু বেশি সুন্দর লাগছে। এসদের বাড়ির এরিয়াটা অনেক বড়। পুরো জায়গাটা এমনভাবে সাজানো যেন অনেক দিন ধরেই নিখুঁতভাবে সাজানো হয়েছে। এরিস, পদ্মই আর আর্টিস দেওয়ান সকল গেস্টদের স্বাগত করছে খুব আন্তরিকতার সহিত। তখনই ঈশা আর মারিয়া তাদের দেখতে পায়। ঈশা মিহুকে দেখে জড়িয়ে ধরে। কেমন আছো? আর এত লেট বললে কেন? কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। ভালো আছি, কোথায় আর দেরি হলো, এসেই তো গেছি, চলো মৌ আপুর কাছে যাই। মমিতার কাছে যাওয়ার পথে সৌরভের সঙ্গে ঈশার দেখা হয়, কিন্তু ঈশা এমনভাবে ইগনোর করে যেন কেউই ছিল না। এতে সৌরভের ইগোতে লাগে। নিতু তার মায়ের সঙ্গে ছিল এতক্ষণ। মিহুদের যেতে দেখে সেও তাদের পিছু নেয়, কিন্তু কিছু দূর যেতেই সে ভয়ঙ্কর মুহূর্তটা নিতুর মস্তিষ্কে শ্রবণ হতে থাকে। আসিফকে দেখে নিতু পিছাতে থাকে। পিছাতে পিছাতে সে কিছু একটার সাথে আঘাত পেয়ে পড়ে যেতে নেয়, তবে একটা বলিষ্ঠ হাত নিতুকে সামলে নেয়। নিতু চোখ খিচে বন্ধ করে নেয়, তারপর চোখ খোলা মাত্রই সৌম্যকে দেখে এক ঝটকে দূরে সরে যায়। সৌম্য পাঞ্জাবি ঠিক করতে করতে বলে, মানলাম বিয়ে বাড়িতে অনেক হ্যান্ডসাম ছেলে আছে, তাই বলে কি চোখ দুটো সামলিয়ে হাঁটে চলবেন না? আপনার মহামূল্যবান অক্ষিদয় যখন ওদের দিকে রাখবেন তখন হাঁটার কি দরকার, বরং ওইখানটায় চেয়ারে বসে বসে এক গ্লাস জুস নিয়ে আরাম করে বসে দেখেন। ঋতুর আগে ফসছে, বুঝতে পারছে কালকের বলা কতটুকু লোকটা তাকে শোধ সমেত ফেরত দিচ্ছে। আমার বইয়ে গেছে ছেলেদের দেখতে। হ্যাঁ, যেভাবে ঢলে পড়লেন আমার শরীরে, অবশ্য আমি একজন হ্যান্ডসাম পুরুষ। হ্যান্ডসামের হটাও আপনার মধ্যে নেই। নিজেদের ঢোল নিজে পিটাচ্ছেন, হাস্যকর। এমনভাবে বলছেন যেন আমি আপনার ইজ্জত হরণ করেছি। একবার আপনার মূল্যবান অক্ষিদয়গুলো দিয়ে আয়নাতে নিজেকে দেখে আসেন। বলে রেখে হনহন করতে করতে চলে যায়। এতটুকু একটা মেয়ে এভাবে অপমান করলো, সৌম্যর বেশ গায়ে লেগেছে। তাই তো ঢলে পড়লেন, আমার সুদ তুলবই মিস্টার চোখ। নীরা মৌমিতার সাথে এতটুকু সময় অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে। সবাই ড্রয়িং রুমে বসে গসিপ করছিল। তখনই রিমি আর অভি বারবার মিহুকে কল করছে। বিদায় মিহু কলটা রিসিভ করে একটু দূরে যেয়ে কথা বলে আসে। এই একটা ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তখনই আরিয়ার মারিয়া এসে বলে, ভাইয়া আমাদের কয়েকটা পিক তুলে দিন না। অবশ্যই দিব, তোমরা ওই দিকটাতে দাঁড়াও, একটু স্মাইল করো দুজনেই। এখন ওই দিকটাতে দাঁড়াও। তাদের ছবি তোলার ফাঁকে ফাঁকে সে মিহুকেও কয়েকটা ছবি তুলে দেয়। এতে সে ওষ্ঠ প্রসারিত করে হাসে। এত হাসি খুশি ছেলেকে দেখে রৌশনারা বেগম অবাক হন। বিকাল 4টা। মৌমিতাদের বাড়ির সকলেই চলে গেছে, তবে মিহু আর নিতুকে আরেকটু পর যেতে বলেছে মৌমিতা, যেহেতু বাড়ি বেশি একটা দূরে নয়। এর ডিভাইনে বসে ফোন স্ক্রল করছে। পিছনে বসে আছে সৌম্য। মৌমিতার পাশে পদ্মই বসে হাত ধরে রেখেছে। এতে মৌমিতার অবস্থা যায়। মিহু আর নিতু ঠোঁট টিপে হাসছে। বাবা, একদিন হয়েছে বিয়ে হয়েছে, এটাই দেখছি দুলাভাই আমাদের মজনু হয়ে গেছে। দেখতে হবে না বোনটা কার? বলে মিহু একটু ভাব নিল। পাশ থেকে নীরব বলল, আমাদের বাড়ির ছেলেরা বউদের খুব ভালোবাসে বুঝলে। তাছাড়া লাইলি যদি পাশে থাকে মজনু তো দেওয়ানা হবেই। বলে সকলেই মুচকি হাসে। এইদিকে মৌমিতা কোনোভাবে হাত ছাড়তে পারছে না। পাশ থেকে নীরব দুঃখ ভারাক্লান্ত কণ্ঠে বলে ওঠে, এতগুলো বিয়েন পেলাম, অথচ একটা বিয়েনও আমার দিকে তাকালো না। আমার মতো একটা নিষ্পাপ ছেলেকে কি কারোর চোখেই পড়ে না? কাশ্মীর এক ফ্রেন্ড হাসি হাসি মুখ করে বলে। নীরব বিয়ে করে বলে, চিরকুমার থাকবো তবুও এই ডিস্কো ডান্সারকে বিয়ে করব না। সে ফোনের বাহানা দিয়ে কেটে পড়ে। নিতু উঠে দাঁড়িয়ে পড়ল, আচ্ছা আজ আমরা আসি, অন্য কোনো এসে গল্প করব। না না, এখনই চলে যাবেন? আজকে রাতটুকু থেকে যান না মিস। নিতু সরু দৃষ্টিতে সৌম্যের দিকে তাকায়, তবে কিছু বলে না। এরিস মিহু আর নিতুকে তাদের বাড়িতে
পৌঁছে দিবে, তাই তাদের গাড়িতে উঠতে বলে। গাড়ির পিছনের সিটে চুপচাপ বসে আছে দুই রমণী। একদিকে এরিস ড্রাইভিং করছে। নিস্তব্ধ জার্নিতে বোরিং ফিল হচ্ছে মিহু। সে তো চুপ করে থাকার মেয়ে নয়। নেহাত লোকটা খুব গম্ভীর স্বভাবের, না হয় কখন দু বোনের কথার বন্যা বয়ে যেত। নিতু গ্লাস খুলে বাহিরের প্রকৃতি দেখছে। মিহুদের বাড়ির পথ খুব একটা দূরে নয়, কিন্তু এই রাস্তা দিয়ে আজ নাকি গাড়ি ঢুকবে না, কারণ এলাকার কোনো এক নেতার কি নিয়ে মিছিল হচ্ছে এমনটাই বলেছে এরিস। অন্য রাস্তা দিয়ে যাচ্ছে এখন। ফোন স্কুল করার সময় হঠাৎ একটা হাসির ভিডিও সামনে পেয়ে সশব্দে হেসে দেয় মিহু। সাথে সাথে এরিস দৃষ্টি নিক্ষেপ করলো মিহুর পানে। এরিস এভাবে তাকিয়ে আছে দেখে মিহুর মুখখানা চুপসে গেল। অচেনা অজানা একটা লোকের সামনে এভাবে হাসা কি ঠিক হয়েছে? লোকটা এখন আমাকে কি ভাববে কে জানে। মিহু মনে মনে ভাবতে থাকলো। ড্রাইভিং করতে করতে আর চোখে মিহুকে দেখছে, কি ইনোসেন্ট মুখ করে বসে আছে। এই মুখটা দেখার জন্যই সে ধীর গতিতে গাড়ি চালাচ্ছে। নীরবতা ডিঙ্গিয়ে সে জিজ্ঞেস করলো, তা তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিতু আর মিহু দুজন দুজনের দিকে একবার দৃষ্টিপাত করে নিতু জবাব দিল, ভালো ভাইয়া। মিহু, আর্ট গ্যালারিতে যাচ্ছ কতদিন ধরে? জি, এই তো 4 মাস হলো। আর্ট কেমন শিখছো? নিয়মিত প্র্যাকটিস না করলে কিন্তু শিখতে পারবে না। মিহু অবাক নয়নে চেয়ে রইল। আমি আর্ট করি এটা ওনাকে কে বললো? তবু জিজ্ঞেস করার সাহস পেল না, কেননা নিয়মিত যাওয়া হয় না তার। জি ভাইয়া, প্র্যাকটিস। সাথে সাথে এরিস ব্রেক কষল। মিহু আর নিতু অপ্রস্তুত থাকায় খানিকটা ঝুঁকে পড়ল। মিহু জিজ্ঞেস করলো, কিছু প্রবলেম হয়েছে সামনে? এরিস চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে পিছনে ফিরে তাকিয়ে পড়ল। চলে এসেছি। মিহুর খেয়ালই ছিল না কখন চলে এসেছে, তাই নিজের কথায় নিজে লজ্জা পেল। মিহু আর নিতু গাড়ি থেকে নামলো। এসে কাছে গিয়ে মৃদু হাসি দিয়ে পড়ল, ধন্যবাদ ভাইয়া। নেমে আসুন, আমাদের বাড়িতে 1 কাপ চা খেয়ে পরে যাবেন ভাইয়া। এসে এবার হোঁচট খাওয়ার উপক্রম। মনে হচ্ছে বুকে কেউ হাতুড়ি পেটাচ্ছে। বুকে হাত দিয়ে বিড়বিড় করে পড়ল, ভাইয়া ডেকে কিনা চা খেতে বলছে? ভাইয়া না ডাকলে বিষ খেতে বললেও খেয়ে নিতাম। আমি তোমার কোন জন্মের ভাই? কাজিন তো হই না, ভাইয়া কেন ডাকতে হবে? না, চলে যাব। এই মেয়ের কথা শুনে হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। কি হলো ভাইয়া, যাবেন না? না, তোমরা যাও, আমার একটা কাজ আছে। অন্যদিন আসবো তোমাদের বাড়িতে। মিহু কিছুক্ষণ জোরাজোরি করলো, কিন্তু এরিস বিভিন্ন বাহানা দিয়ে মানা করে দিল। মিহু ও নিতুকে নিয়ে চলে গেল। ধূসর রঙের গাউন, সাথে গোলাপি রঙের জিন্স আর ওড়না পরনে। চুলগুলো কোমর অবধি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গাড়িতে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এরিস, যতক্ষণ না বাড়ির ভিতর প্রবেশ করে। ও যুগল বন্ধ করে কিছুক্ষণ অনুধাবন করে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝুলিয়ে গাড়ি স্টার্ট দেয় বাড়ির উদ্দেশ্যে। রাত 9টা। চাঁদের পূর্ণিমার আলোতে পুরো শহর আজ আলোকিত। শহরে রাত 9টা সন্ধ্যার মতো। আকাশে আজ অপরূপ দৃশ্যটা রং তুলি দিয়ে ক্যানভাসে নিবদ্ধ করেছে এক কিশোরী। আর্টে খুব বেশি পারদর্শী নয়, তবে আগ্রহ অনেক। গেমে এককার তবে এগিয়ে চলেছে মিহু। কিছুক্ষণ চাঁদটাকে দেখছে তো কিছুক্ষণ ভাবছে দৃশ্যটাকে কিভাবে আরেকটু অন্যরকম করা যায়। একজোড়া কাপল বসে বসে চাঁদ দেখছে, কাঁধে হাত রেখে। বুদ্ধিটা কিন্তু মন্দ হয়। যেমনটা ভাবা তেমনটাই কাজ, তেমন ভাবেই আঁকতে শুরু করলো। কিরে, তোদের কখন থেকে খেতে রাখছি, এখন তোদের আসার সময় হলো না? আজ লাঠি নিয়ে আসলে কিন্তু একজনের রক্ষে থাকবে না বলে দিলাম। আপা আমার দুইটাকে বেশি করে দিয়েন। কোনো কথা শুনে না। কিরে, আর কতক্ষণ ডাকবো তোদের? সবাই তাড়াতাড়ি খেতে আয়, যা কাজ আছে পরে করিস। তাহিয়া বেগমের সঙ্গে শ্যামলী বেগমও ডাকতে শুরু করলেন। মিহুর 8 পায়ের শেষের দিকে নিচ থেকে একরকম চেঁচামেচি শুনে বিরক্ত হলো, কিন্তু এখন না যেও উপায় নেই। একবার দুই মহিলা রেগে গেলে পিঠে উত্তম মাধ্যম পড়বে, তাই বেলকুনিতে যেগুলো যেভাবে ছিল রেখে চলে গেল। খাওয়ার সময় মিহু খাচ্ছে, আবার একটু ঝিমুচ্ছে, কারণ তার মোটেও খেতে ইচ্ছে করছে না। সায়র পাশ থেকে বলে উঠল। পাশ থেকে আশরাফ শের বললেন, কিরে ঝিমান্না মুরগি, ঠিক মতো আগে খা, তারপর যে ঘুমা আপু। টেম্পু, খবরদার আমাকে ঝিমান্না মুরগি ডাকবি না। তো ঝিমান্না মুরগি তো তুই, আর আমার একবারও টেম্পু রাখবি না। আমার মতো একটা স্মার্ট ছেলেকে তুই টেম্পু কেমন ডাকতে পারিস? আইসে স্মার্ট,
দিন দিন যেভাবে মোটা হচ্ছিস আবার কিনা নিজেকে স্মার্ট দাবি করিস। আমি মোটেও মোটে নই আপু। খেয়ে খেয়ে দিন দিন তুই মোটা হচ্ছিস। আমাকে আর তোকে দেখ, কে টেম্পো। আম্মু, তোমার ছেলে আমাকে খাবারের খোঁটা দিচ্ছে। চাচু, আমি কি এতটাই মোটা সব খাবার কি আমি খেয়ে ফেলি? না রে মা, কে বলে তুই মোটা? তুই একদম ঠিক আছিস। শাওর এটা ঠিক করে নিন। নো, এর কোনো ক্ষমা নেই, এর শাস্তি পেতেই হবে। আমার মেয়েকে এত বড় কথা। তোকে আজ 4টা মডেল কোশ্চেন সহ পদার্থবিজ্ঞান বইয়ের একটা চ্যাপ্টার শেষ করতে হবে আজ রাতেই। কাল সকালে আমি পরীক্ষা করব আদৌ পড়েছিস কি না। যদি পড়াতে ফাঁকিবাজি করিস তোকে ফোন কিনে দিব নাকি দিব না সেটা কয় বছর পরে দিব বিবেচনা করে দেখব। সায়র খাওয়া বন্ধ করে নির্বাক হয়ে তাকিয়ে আছে। এতটুকু বলাতে এত বড় শাস্তি? সে তো ভেবেছিল আজ সৌরভের ফোনে একটা হরর মুভি দেখবে। তার পড়তে খুব একটা ভালো লাগে না, পরিবারের চাপে পড়ে তাকে এত পড়তে হয়। তারপরে বিয়ে খেতে এসেই এতগুলো পড়া পড়তে একটু মন বসবে না তার। মিউ আর নিতু মিটিমিটি হাসছে। এত বড় শাস্তিটা না দিলেও পারতে বাবা, আমি তো এই বাড়ির কেউ নই। হ্যাঁ, তুই তো এই বাড়ির কেউই নস। একদিন আমরা সবাই ঘুরতে গেছিলাম, পরে তোকে রাস্তায় দেখে মিউ অপু কোলে নেয়, পরে বাড়িতে এনে বড় মা তোকে লালন পালন করে। নিতুর কথা শুনে সকলে হাসতে শুরু করলো। সায়র রেগে পোম হয়ে খাবার রেখে চলে গেল। তাহিয়া বেগম ডাকলেন, কিন্তু ছেলেকে আর আটকাতে পারলেন না। সমর রাস্তার পাশে ঘাসের মধ্যে বসে আছে, একটু একটু কান্না করছে আর তার পুরো শরীরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এভাবে বসে আছো কেন? এইটুকু কাজ করে কেউ কাঁদে? তীক্ষ্ণ দৃষ্টিতে এরিসের দিকে তাকালো, দৃষ্টি ঘুরিয়ে কোনো এর দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে অন্য কাজ করাতে পারতেন। এটা কেন? এটা কোন কাজ? আমার হাতটা ছিলে গেছে, পায়ের নখে ব্যথা পেয়েছি, সারাটাই কি সব লেগেছে। এত বড় ছেলে হয়ে গেছো, এখনো দেওয়াল টপকাতে পারো না, তাই তো তোমাকে শিখাচ্ছি। কেন? আমাকে দিয়ে কি ডাকাতি করানোর প্ল্যান আছে নাকি আপনার? এই স্বাভাবিকভাবে বলল, করাতেও পারি, তাছাড়া ভবিষ্যতে প্রেম করলে যেন লুকিয়ে দেখা করতে পারো, তাই তো প্র্যাকটিস করাচ্ছি তোমাকে। সারাক্ষণ আমার সাথে থাকো, এসব ছোটোখাটো টেকনিক শেখানো আমার দায়িত্ব। আমি আবার দায়িত্বে অবহেলা করি না। দেওয়াল টপকে দেখা করব কেন? যাকে ভালোবাসবো ডিরেক্ট তুলে নিয়ে আসবো। হ্যাঁ, আর মেয়ের বাবা তো চশমা পরে বসে সিনেমার শুটিং দেখবে। একটু ভাব নিয়ে সৌম্য বলল, আমার মতো জামাইকে কে না পছন্দ করে বলুন? আমাকে মারলে আমিও তার মেয়েকে মারবো, হিসাব বরাবর। তখন দেখব না তোমার কত পাওয়ার। এখন বাড়ি যাও। স্যার, কিন্তু এটা কেন? তখনই এরিস বলল, সেটা আমি বুঝে নিব। এত কথা বলো কেন তুমি? তুমি এখন বাড়ি যাও। এরিস সৌম্যকে এখানে রেখেই বাইক নিয়ে চলে গেল। কি নির্দয় পাষণ্ড লোক! এত বড় একটা কাজ করলাম, নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাকে কিনা রেখে চলে গেল। অকৃতজ্ঞ কোথাকার। শের বাড়ি এতক্ষণ মাথায় তুলে ফেলেছে মিহু। বেলকুনিতে তার একটু আগে করা পেন্টিংটা সেখানে নেই মানে নেই, কোথাও খুঁজে পাচ্ছে না। মিহু চেঁচামেচিতে পুরো বাড়িতে হট্টগোল পড়ে গেল। একটা পেন্টিংয়ের জন্য এরকম কেউ করে? কিন্তু মিহুকে এটা বলে আর উপায় নেই, তাই সকলে খোঁজাখুঁজি করছে। বাড়িতে কোথাও না পেয়ে নিচে গিয়ে ও খুঁজে চলেছে যে বাতাসে উড়ে গেল কিনা। ওই সময় সৌম্য ওখান দিয়ে যাচ্ছিল, যেন তাড়াতাড়ি মেন রোডটা ধরতে পারে। তখনই দেখলো ওদের এই কাহিনী। মিহু বসে বসে কান্না করছে, নিতু সান্ত্বনা দিচ্ছে। কোন মক্কেল চোর এই কাজটা করলো? হাতের কাছে পেলেন ওকে মরিচের খাবার খাওয়াতাম। সৌম্য বিষম খেলো। এই লোক আর কি কি করাবে আমাকে দিয়ে, শেষে কিনা পেন্টিং চুরি। আল্লাহ, আমি তো চুর হয়ে গেলাম, এবার আমার কি হবে? মানুষজন জানলে কোথাও মুখ লুকাবো? বউ ওই তো বউ তো নেই যে ওরা চল দিয়ে আমার মুখ ঢাকবো। আমার কি হবে এখন? মরিচের কাবাব আবার কেমন খেতে? নিশ্চয়ই খুব ঝাল হবে। আল্লাহ, আমাকে রক্ষা করো। সৌম্য বিড়বিড় করতে করতে চলে গেল। আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে এরিস। আজ খুব জরুরি একটা কাজ আছে। শাওনিয়ে টাওয়াল বয়ে রুমে এসে শরীরে পারফিউম লাগাচ্ছে সে। আড়াল থেকে তা কাশফি দেখছে। এরকম একটা ছেলেকে পেলে জীবনে আর কি চাই বলে খুশিতে উপচে পড়ছে। এরিস চুলে জেল দিয়ে একদম পরিপাটি করছে, যেমনটা সবসময় করে।
বেডের উপর থেকে যখন সাদা শার্টটা হাতে নিল তখনই দেখলো শার্টে কিছু একটা জায়গায় ছোপ ছোপ লিপস্টিক দাগ। কে করেছে কাজটা বুঝতে বেশি বেগ পেতে হলো না। মধ্যে রেখে হিংস্র হয়ে উঠল সে। পর্দার আড়ালে কারো পা দেখে সেখানে গিয়ে এক ঝটকায় কাশফিকে সামনে নিয়ে আসলো। শক্তপোক্ত হাতখানা পড়লো কাশফির গালে। ডাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল কাশফি। নেক্সট টাইম আমার কোনো জিনিসে হাত দিবি না। কিছু বলি না বলে যা নয় তাই করবি। আমার শার্টে লিপস্টিকের দাগ এলো কীভাবে? অ্যান্সার মি। বাহিরের ছেলেদের দিয়ে হয় না তোর? কাশফি ফ্লোরে বসে ফুপিয়ে কাঁদছে। আবার একটা ধমক খেতেই দূর রুমে চলে এলো। কৈলাসকে ফোন দিয়ে সব ঘটনা বলল, সাথে কিছু মিথ্যা সংমিশ্রণ করে। কলেজে পা রাখতে মিহু শুনতে হলো অভিষেক বিশ্ব কুখ্যাত গলার গান। শটটা ভালো হলো গান শোনার জন্য, শটটা ভালো হলো গানগুলোর জন্য তার স্বরকে এখন কুখ্যাত উপাধি দেওয়া হয়েছে। এরকম গান শুনলে নিশ্চয়ই যে কারোর বুক ফেটে হাসি আসবে, কিন্তু মিহুর এখন হাসির চেয়ে বিরক্ত লাগছে বেশি। জম ধৈরাছে মনের ইঞ্জিলে, চলবে না ইঞ্জিল মোবিল না দিলে। আরে জম ধৈরাছে মনের ইঞ্জিলে, চলবে না ইঞ্জিল মোবিল না দিলে। অভি প্লিজ তোর এই ভাঙ্গার রেডিওটা বন্ধ কর। গলা তো নয় যেন চুলা। কি বললি তুই? একদিন দেখবি আমার গানগুলো শোনার জন্য তোদের টিকিট কাটতে হবে। তোর গান কত মানুষ শোনার জন্য টিকিট কাটবে? রিমি কথাটা বলে হেসে দিল। মিহু ব্যাগ থেকে নোট খাতাটা বের করে এই কদিন যে নোটগুলো জমিয়েছে সেগুলো তাদের থেকে নোট করবে। অভি পড়ল, বিশ্বজ্ঞানী মহিলা অনুমেঘা কৌশিক মিহু আসতে দেরি, কিন্তু নোট দিতে দেরি না। বলি এতদিন পর এসেছিস, কি কি মজা করলি, কেমন ছবি তুললি, সব আমাদের শেয়ার করবি? তা না, ওনার নোট আগে। এটা বলে মুখ ফুলে অপর দিক ফিরে বসে থাকলো রিমি। অভির সাথে তাল মিলালো। মিহুর আর কি করে, তাই বসে পড়লো গল্পের ছুরিটা নিয়ে। সব ফটো দেখালো। বলো না শুধু নানার বাড়িতে থাকাকালীন দেখা সন্ধ্যার ঘটনাটা, কাল রাতের পেন্টিং হাওয়া হয় ঘটনাটা বলে অভি দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, বুঝলি মিহু, তোর এবারও খেব্রো পেন্টিংটা হয়তো কোনো ব্যাটাভুট নিয়ে তার বইয়ের জন্য, হয়তো ওনার বউ রাগ করেছিল, রাগ ভাঙাতে নিয়ে গিয়েছে। আহারে বেচারা, ভূত মরেও শান্তি পেল না এই পেতনি সমাজ থেকে। অভি ঘাড়টা কাত করে দেখে দুই রমণী অগ্নি দৃষ্টি নিক্ষেপ করেছে তার উপর। রিমি আশেপাশে কিছু একটা খুঁজছে। মিউর হাতে স্কেলটা দিয়ে কি করবে বুঝতে বুঝতে পিঠে একঘা পড়ল। সঙ্গে সঙ্গে দৌড় দিল অভি, জানে দুই বাঘিনীর হাতে পড়ে আজ তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। মিটিং শেষ করে বেরিয়ে নিজের কেবিনে বসে আছে। স্যুট আর টাইটা খুলে টেবিলের উপর ছুঁড়ে মারল। মিটিংয়ে কিছু একটা নিয়ে প্রচণ্ড রেগে আছে, কিন্তু ক্ষোভটা প্রকাশ করছে না। মুখের কাঠিন্য ভাবটা আজ যেন বেশি ফুটে উঠেছে। সৌম্য ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলার সাহস পাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবে বুঝে পাচ্ছে না সে। ফোনটা হাতে নিয়ে কিছু একটা ঘাটছে এরিস। সৌম্য সাহস করে বলেই ফেল, স্যার কৈলাস আজ মিটিংয়ে কাজটা ঠিক করেনি। সবাই আপনার মতামতকে গুরুত্ব দেয়, এটা ও সহ্য করতে পারছে না। শুধু এই কারণেই ওর আমার সাথে শত্রুতা নয়, আরও কারণ আছে, বাট আই ডোন্ট কেয়ার। আমিও দেখি ওই বাস্টারটা আর কি কি করতে পারে। আবারও ফোন ঘাঁটতে শুরু করলো সে। হঠাৎ ঠোঁটে হাসি ঝুলিয়ে পড়ল। সৌম্য, কাল তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? সৌম্য একটা শুকনো ঢোক গেল। সে যে চোর উপাধি পেয়েছে কোনোভাবেই কাউকে বলা যাবে না, তাহলে তো তাকে কেউ দেখলেই বলবে ওই যে সৌম্য চোর যাচ্ছে। মুখটা স্বাভাবিক রেখে বলল, জি স্যার, তা তো হয়েছেই। তাহলে চলো তোমাকে ট্রিট দেই। যাও, গাড়ি বের করো। সৌম্য অবাক নয়নে তাকিয়ে আছে, এ কার মুখে এসব শুনছে। বড় মুহূর্তেই বললে হয়তো ওনার খিদে পেয়েছে, তাই আমাকে নিয়ে যাচ্ছে, তাছাড়া কিছু নাই। তোমাকে কি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে বলেছি? যাচ্ছি স্যার। গাড়ি চলছে আপন গতিতে। ড্রাইভিং করছে সৌম্য, আর পিছনে বসে হেডফোনে গান শুনছে এরিস। কোলে ল্যাপটপ নিয়ে কি যেন ছক কষছে। আর সৌম্যের বকবকানি তো আছেই। এক রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করালো। ভিতরে প্রবেশ করে খালি 2টা টেবিল বুক করলো, সাথে 3 প্লেট বিরিয়ানি,
ফ্রাইড চিকেন, চাউমিন আর 1 কাপ ব্ল্যাক কফি অর্ডার করলো। ব্ল্যাক কফিটা তাড়াতাড়ি দিতে বললো। এরিস বিরিয়ানি খাবে না, তাই চাউমিন দিতে বললো, সাথে ফ্রাইড চিকেন সবার জন্য। সৌম্য হাসি হাসি মুখ করে বলল, স্যার এত খাবার কে খাবে? আমি তো খেতে পারবো না। তোমাকে কি সবগুলো খেতে বলেছি? সৌম্যের মুখটা চুপসে গেল। মিহু তার ফ্রেন্ডসদের নিয়ে আজ রেস্টুরেন্টে এসেছে। মিহু, রিমি, অভি আর আকাশ। আকাশের সাথে আজই তাদের ফ্রেন্ডশিপ হয়েছে মিহু আর রিমির, তাই সবাই ভাবলো একটা ট্রিট হয়ে যাক, তাই রেস্টুরেন্টে আসা। তারা বিভিন্ন বিষয় নিয়ে মজা করছে আর হাসছে। আকাশ, তুই কিন্তু সবসময় আমার সাথে থাকবি, এই পেতনিদের ভুলো বিশ্বাস করিস না। আমার পিঠে আজকে যা পড়ছে না, কি আর বলবো। একদম মিথ্যা কথা বলবি না, তুই রাগিয়েছিস বলেই আমি তোকে মেরেছি। ও আকাশ, রিমি আরেকটা রাম আছে জানিস? আকাশ চশমাটা ঠিক করতে করতে বলল, জানি না তো, বলে হেসে দিল। রিমি রেগে বলল, তবুও ভালো আছি, আমি তো আর ঠেলাগাড়ির পাইলট নয়। আকাশ খাওয়া রেখে রিমির দিকে তাকায়। ঠেলা গাড়ির আবার পাইলট? তখন মিহু বলল, হয় তোমার সাথে যে বসে আছে সেই তো হয় তোমার সাথে যে বসে আছে সেই তো এই পদবীর মালিক। বলে সবাই হাসতে শুরু করে। এরিস এত হাসির শব্দ শুনে অপর সাইডে তাকালো। মুহূর্তেই মুখ কাঠিন্য ভাব ধারণ করে, ঠোঁট জোড়া দিয়ে একটা নামই আওড়ায়, অনুমেঘা। তবু স্বাভাবিকভাবেই বসে থাকে। মিহুর খেতে খেতে হঠাৎ চোখ পড়ে এরিসের দিকে। আশঙ্কিক লোকটাকে দেখতে পাবে সে ভাবেনি। সাদা শার্টে লোকটাকে বেশ মানায়। কিছুক্ষণ ওদিকে তাকিয়ে রইল। আকাশের ডাকে তার চৈতন্য ফিরে আসে। কাউকে বুঝতে দেওয়া যাবে না, তাই আবার আগের মতো খাওয়া শুরু করেছে। মাঝে মাঝে আর চোখে দেখছে, চোখ যেন বাত মানছে না। এরিস ব্ল্যাক কফি হাতে নিয়ে বসে আছে আর সৌম্য রেস্টুরেন্ট দেখছে। মিহুকে দেখে উৎসুক হয়ে এরিসকে বলছে, কিন্তু সে পাত্তাই দিচ্ছে না। কিছুক্ষণ পর নীরব আর তার এক কলিগ ঢুকলো সেই রেস্টুরেন্টে। এরিস তাদের জন্যই দুইটা টেবিল বুক করে রেখেছিল। মূলত নীরব তার কলিগকে এরিসের সাথে পরিচয় করাতে এনেছে। তারপর তারা খাওয়া দাওয়া শুরু করলো। প্রত্যেক অফিসের কাজকর্ম রেখে মমিতার সাথে কথা বলে ব্যস্ত। মমিতা লাজুক স্বরে বলল, আজ আপনার জন্য কি রান্না করব? তুমি যা রান্না করবে তাই খেয়ে নেব বউ। তোমার হাতের খাবার কেন, বিষও খেতে পারি। যা, কি বলেন না আপনি? সত্যি বলছি বউ। আজ আপনার মেয়ের দেওয়া একটা নীল শাড়ি পরেছি। তো এটা এতক্ষণ পরে কেন বলছো? এখনই ভিডিও কলে দেখাও। বাড়িতে আসলে তো দেখতেই পারবেন, এখনই দেখাতে হবে? অবশ্যই, আমি এখনই দেখব। কি দেখবি রে প্রত্যয়? ফাইল সব দেখে শেষ করেছিস? কাজ রেখে কার সাথে কথা বলছিস তুই? হঠাৎ করে কেবিনে ঢুকে আর্টিস্ট দেওয়ান প্রশ্নটা করে বসলো। বলতে আশঙ্কিক এরকম একটা প্রশ্নে হকচুকিয়ে উঠল। ফোনটা পকেটে রেখে বলল, কই না, না তো বাবা, কারোর সাথে না, আমি এক্ষুনি ফাইলগুলো দেখছি। মমিতা হাসছে প্রত্যয়ে তোতলানো শুনে। আর্টিস্ট দেওয়ান সরু চোখে তাকালেন ছেলে পানে, তারপর চলে যান। কেবিনের বাইরে গিয়ে বিড়বিড় করে বলেন, আমিও নতুন বিয়ে করে এভাবে কাজ ফাঁকি কথা বলতাম। এরপর যে লসটুকু হয়েছিল আমাকে প্রচুর খাটতে হয়েছে, তাই তোকে আমি কাজ ফাঁকি দিতে দেব না বলে একটু হেসে চলে যান। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সবাইকে বিদায় জানিয়ে রওনা হলো নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে মমিতার কল আসে মিহুর ফোনে। কথা বলতে বলতে যাচ্ছিল, তখনই মিহু পিছনে কারোর উপস্থিতি টের পায়। পিছনে তাকাতেই একজন লোক মিহুর মুখে রুমাল চেপে ধরে। মিহু কিছুক্ষণ পরেই জ্ঞান হারায়। লোকটা কোলে করে মিহুকে গাড়ি তুলে বাঁকা হাসে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। পিটপিট করে আঁখি চুকল ঝাপটাচ্ছে মিহু। মাথাটা খুব ভারী ভারী লাগছে তার। চোখগুলো বারবার বুজে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ। সে নিজেকে একটা বিছানায় আবিষ্কার করলো। রুমটা পুরোপুরি অন্ধকারও নয়, আবার স্পষ্ট আলো নেই। মিহু মাথাটা ধরে উঠতে চেষ্টা করলো, কিন্তু তার খুব কষ্ট হচ্ছে। খানিকক্ষণ পর সে উঠে বসলো। মাথা এখনো ঝিমঝিম করছে। রুমটা এক নজর পরখ করে দেখলো।
তার মস্তিষ্কে নাড়াতে বিকেলের সেই ঘটনা মুহূর্তের মুখে আতঙ্কিত ভাবটা ফুটে ওঠে। মুহূর্তে তার ভ্রম কেটে যায়। দ্রুত উঠে দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। আর একটু জোরে ধাক্কা দিতে দরজাটা খুলে যায়। তবে বাহির থেকে কেমন যেন শব্দ আসছে। মিহু দরজাটা আস্তে করে সরিয়ে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। জায়গাটা কেমন পরিত্যক্ত বাড়ির মতো। একটা রুমের ভিতর থেকে খুব আওয়াজ আসছে, যেন কেউ কাউকে মারছে। মিহু দরজার কাছে গিয়ে দেখার চেষ্টা করে কি হচ্ছে। দরজার একটু ফাঁক করে এক চোখ দিয়ে দেখার চেষ্টা করে কি হচ্ছে। দেখার পর আপনা আপনি মিহুর মুখে হাত চলে যায়। কয়েকটা ছেলে একজন আরেকজনকে মেরে রক্তাক্ত করে ফেলছে। দুজন মারা গেছে, মাটিতে পড়ে আছে তাদের লাশ, তাদের হাতে বিভিন্ন অস্ত্র। ঘরটা বিশাল বড়। মিহু ভয়ে শুকনো ঢুকিল। যত দোয়াদুর মনে আসছে সব পাঠ করছে। পিছাতে পিছাতে হঠাৎ পিছনে কোনো একটা অবয়ের উপস্থিতি টের পেল।